না। আসসালামু আলাইকুম, স্বাগতম নাটক পাগল রিভিউতে, যেখানে এপার বাংলা ওপার বাংলার সেরা নাটকগুলো নিয়ে আমরা কথা বলি একদম মন খুলে। আজকে আমরা কথা বলবো জনপ্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের 15 নম্বর এপিসোড নিয়ে। 14 নম্বর পর্বের শেষে যে টান টান উত্তেজনা তৈরি হয়েছে, বিশেষ করে রাস্তার সেই মারপিট আর রাতুলের 300 কোটি টাকার লোন, এই সব কিছু নিয়ে আজকের পর্বে থাকছে বিরাট সব টুইস্ট। পুরো ভিডিও না দেখলে কিন্তু মিস করবেন। তাহলে শুরু করা যাক। একটু থামুন, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে নিন। নাটক পাগল রিভিউ হলো সেই চ্যানেল যেখানে প্রতিটি নাটকের প্রতিটা এপিসোড আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কভার করি। তাই বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে প্রিয় নাটকের কোনো আপডেট মিস না হয়। আগের পর্বে মানে 14 নম্বর এপিসোডে আমরা দেখেছিলাম মেঘলার এক অভাবনীয় পরিবর্তন। সে জানতে পারে যে সে আসলে শালিমা বিল্ডার্সের মালিকের হারিয়ে যাওয়া মেয়ে। মেঘলা তার অপমানের প্রতিশোধ নিতে অনিকের 100 কোটি টাকার টেন্ডার বাতিল করে দেয়। শুধু তাই নয়, অনিক ও তার পরিবারকে বাধ্য করে মেঘলার জুতো দিয়ে নিজেদের গালে চড় মারতে, যার ভিডিও ধারণ করে রাখা হয়। অন্যদিকে রাতুলকে প্রজেক্টটি দেওয়া হলেও সে ব্যাংক থেকে 300 কোটি টাকার লোন নেয় অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি শর্তে। 14 নম্বর পর্বের একদম শেষে আমরা দেখেছি রাস্তায় গাড়ি থামিয়ে একটি বড় ধরনের ঝগড়া শুরু হয়েছে। 15 নম্বর এপিসোডের শুরুতে সম্ভবত এই সংঘাতেরই পূর্ণরূপ দেখা যাবে। অনেক কি মেঘলার ওপর সরাসরি কোনো হামলা করবে, নাকি নতুন কোনো চরিত্রের এন্ট্রি ঘটবে? শালিমা গ্রুপের মালিকের মেয়ে হয়েও মেঘলা কিন্তু তার বস্তির বাবা মাকে ছাড়তে পারছে না। আগামী পর্বে দেখা যেতে পারে আলিশান বাড়িতে শিফট হওয়ার পরেও সে তার শেকড়কে ভুলতে পারছে না। এই আবেগমোহন মুহূর্তগুলো পরিচালক কিভাবে ফুটিয়ে তোলেন সেটাই দেখার বিষয়। সবচেয়ে বড় ধাক্কাটা আসতে চলেছে রাতুলের ওপর। ব্যাংক শর্ত দিয়েছে যে শালিমা গ্রুপের সাথে চুক্তি বাতিল হলে 15 দিনের মধ্যে 300 কোটি টাকা ফেরত দিতে হবে। অনেক কি মেঘলার সাথে তার ডিভোর্স পেপার দিয়ে প্রতিশোধ শুরু করবে, নাকি রাতুলকে বিপদে ফেলার কোনো চাল চালবে? 15 নম্বর পর্বে এই দ্বন্দ্বগুলোই হবে মূল আকর্ষণ। সব মিলিয়ে 15 নম্বর এপিসোড নিয়ে আমাদের প্রত্যাশা অনেক বেশি। বিশেষ করে মেঘলা যেভাবে অনেককে তার পায়ের নিচে নিয়ে এসেছে, সেই তেজ কিসে ধরে রাখতে পারবে? অভিনয়ের দিক থেকে মিরাজ খান আর অনন্যা ইসলামের রসায়ন আরও জমে উঠছে। গল্পের গতি অনেক বেড়েছে। তবে আমার মনে হয় রাতুলের 300 কোটি টাকার লোনটা গল্পের পরবর্তী কোনো বড় ট্র্যাজেডির ইঙ্গিত দিচ্ছে। আপনাদের কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। এই ছিল গরিব ঘরের রাজপুত্র নাটকের আগামী পর্বের বিশেষ বিশ্লেষণ। নাটক পাগল রিভিউতে আমরা প্রতিটি নাটক একদম শুরু থেকে শেষ পর্যন্ত কভার করি। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সেরা সব নাটকের ইন-ডেপথ রিভিউ পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকুন। আপনাদের অনুমান কি অনিক কি সত্যি মেঘলাকে ডিভোর্স দিয়ে দেবে? দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ। দাবার বোর্ডে সবচেয়ে দুর্বল ঘুঁটিটাই যখন হঠাৎ করে পুরো গেম কন্ট্রোল করা শুরু করে, তখন আসলে খেলাটা কেমন হয়। মানে সাধারণ দাবা খেলায় তো আমরা বোর্ডের দিকে তাকালেই বুঝতে পারি রাজা কোনটা আর বোর্ডে কোনটা। একদম ঠিক। সবকিছু তখন চোখের সামনে বেশ স্পষ্ট থাকে। কার ক্ষমতা কতটুকু সেটা দেখলেই বোঝা যায়। হ্যাঁ, কিন্তু যারা নিয়মিত আমাদের এই ডিপ ডাইভ শুনছেন তারা নিশ্চয়ই জানেন আজকে আমরা কোন বিষয়টার গভীরে যাচ্ছি। গরিব ঘরে রাজপুত্র নাটকের 14তম পর্বে আমরা ঠিক এই দাবার চালের একটা অদ্ভুত দৃশ্যপট দেখলাম, যেখানে দৃশ্যপট পুরোপুরি ভিন্ন। কারণ এই খেলায় যে ঘুঁটিটাকে সবাই সবচেয়ে দুর্বল ভাবছে, যাকে বোর্ড থেকে অবলীলায় ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা চলছে, সে আসলে পুরো গেমটারই অদৃশ্য নিয়ন্ত্রক। আর এই পর্বের পড়তে পড়তে চরিত্রগুলোর মুখের কথার আড়ালে যে মনস্তাত্ত্বিক দাবার চালগুলো খেলা হচ্ছে, বাপরে, সেগুলো তো রীতিমতো চমকে দেওয়ার মতো। ঠিক তাই। আমরা যদি একটু তলিয়ে দেখি, বুঝতে পারবো কিভাবে অহংকার, লোভ আর প্রতিশোধের একটা সুতো সবাইকে এক জায়গায় বেঁধে ফেলেছে। আমি তো পর্বটা দেখার পর থেকে অনেক কিছুই মেলাতে পারছিলাম না। মানে একদিকে একজন 1000 কোটি টাকার কোম্পানির মালিক, যিনি কিনা স্বেচ্ছায় একটা সাধারণ বস্তিতে থাকছেন, অন্যদিকে 100 কোটি টাকার প্রজেক্ট পাওয়ার আশায় দুজন প্রাপ্তবয়স্ক মানুষ নিজেদের গালে জুতার বাড়ি মারছে।
আর এর পাশাপাশি কিন্তু টিকটিক করে বাজছে ৩০০ কোটি টাকার এক ভয়ঙ্কর লোনের টাইম বোমা। এই পুরো ছকটা এত জটিল যে এর পেছনের কার্যকারণ না বুঝলে আসল মজাটাই মিস হয়ে যাবে। মানে আজকে আমাদের উদ্দেশ্যই হলো এই চরম সিদ্ধান্তগুলোর পেছনের কারণগুলো খুঁজে বের করা। বিশেষ করে অনিক আর মেঘলার যে ডাইনামিকটা এখানে তৈরি হয়েছে সেটা কিন্তু আমাদের সমাজের একটা বড় অংশের মানসিকতার প্রতিফলন। অনিকের আচরণটা একটু খেয়াল করুন, সে মেঘলাকে বারবার ফকিরনি, মস্টা মেয়ে বলে অপমান করছে। হ্যাঁ, তার তো ধারণা মেঘলা কোনো নাইট ক্লাবে গিয়ে শালিমা বিল্ডার্সের কাউকে হাত করেছে। ঠিক, সে ভাবছে মেঘলা সেই প্রভাব খাটিয়ে অনিকের কোম্পানির টেন্ডার বাতিল করিয়েছে। আমার তো মনে হয় এখানে অনেকের এক ধরনের কগনিটিভ ডিসোনেন্স বা মনস্তাত্ত্বিক টানাপোড়েন কাজ করছে। মানে সে কোনোভাবেই মেনে নিতে পারছে না যে মেঘলা নিজের যোগ্যতায় কিছু করতে পারে। একদম, অনেকের কাছে ক্ষমতা মানেই হলো কর্পোরেট স্ট্যাটাস আর ব্যাংক ব্যালেন্স। আর মেঘলা, যাকে সে কিছুদিন আগে পর্যন্ত তার অধীনস্থ বা দুর্বল মনে করত, সে যে হঠাৎ করে ক্ষমতার কলকাঠি নাড়তে পারে, এটা অনিকের মস্তিষ্ক পুরোপুরি রিজেক্ট করে দিচ্ছে। তাই সে নিজের ব্যর্থতার দায়ভার মেঘলার ওই কাল্পনিক চরিত্রহীনতার উপর চাপাচ্ছে। বিষয়টা অনেকটা নিজের তৈরি করা একটা মিথ্যা অহংকারের দুর্গে বাস করার মতো, তাই না? মানুষ যখন নিজের অক্ষমতাগুলোর মুখোমুখি হতে ভয় পায় তখন সে অন্যের দিকে আঙুল তোলে। অনেক ঠিক সেটাই করছে। সে আসলে বুঝতে পারছে না যে সে কার বিরুদ্ধে লড়ছে। সে ঝড়ের মধ্যে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ধমক দিচ্ছে, কিন্তু জানে না যে একটু পরেই সে উড়ে যাবে। কিন্তু এই পর্বের সবচেয়ে বড় ধাক্কাটা আমরা খাই যখন মেঘলার আসল পরিচয়টা সামনে আসে। মানে শালিমা বিল্ডার্সের ম্যানেজার যখন পুরো ইতিহাস শোনালো যে মেঘলা আসলে 1000 কোটি টাকার মালিক। হ্যাঁ, 1 বছর বয়সে তাকে শপিং মল থেকে চুরি করে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছিল, আর বস্তির বাবা মা তাকে বড় করেছে। সব বুঝলাম। ম্যানেজার দামি সব ড্রেস আনলো, গুলশানের আলিশান বাড়িতে যাওয়ার প্রস্তাব দিল। কিন্তু মেঘলা পরিষ্কার জানিয়ে দিল সে বস্তিতেই থাকবে। আচ্ছা, আমার এখানে একটা খটকা লেগেছে। মানে 1000 কোটি টাকা হাতে পেয়েও মেঘলা বস্তিতে পড়ে থাকতে চাইল, এটা কি আমার কাছে একটু অবাস্তব লেগেছে? এটা কি স্রেফ দর্শকদের ইমোশনাল করার জন্য একটা কৌশল নয়? প্র্যাকটিক্যালি কেউ এমন করে? শুনতে অবাস্তব লাগলেও এর একটা খুব শক্তিশালী সাইকোলজিক্যাল দিক আছে। একে বলা যায় সার্ভাইভার্স গিল্ট এবং একই সাথে আইডেন্টিটি ক্রাইসিস। আচ্ছা, মেঘলা তো একদিনে 1000 কোটি টাকার মালিক হিসাবে বড় হয়নি। তার পুরো সত্তা, তার বেঁচে থাকার লড়াই, তার ইমোশনাল অ্যাটাচমেন্ট সবকিছু এই বস্তিকে কেন্দ্র করে। তার বর্তমান বাবা মায়ের প্রতি ভালোবাসা। ঠিক, হঠাৎ করে যখন কেউ জানতে পারে তার পুরো জীবনটাই একটা মিথ্যে, তখন মানুষের প্রথম রিয়াকশন হয় তার পরিচিত গণ্ডিটাকে আরও শক্ত করে আঁকড়ে ধরা। মেঘলা জানে এই মানুষগুলো তাকে তখন ডাস্টবিন থেকে তুলে আশ্রয় দিয়েছিল যখন তার নিজের বলে পৃথিবীতে কেউ ছিল না। মানে এই নিঃস্বার্থ ভালোবাসার মূল্য তার কাছে ওই আলিশান বাড়ির চেয়ে অনেক বেশি। একদম তাই। তার মানে মেঘলা আসলে তার পুরনো পরিচয় আর নতুন পাওয়া ক্ষমতার মাঝে একটা ব্যালেন্স খোঁজার চেষ্টা করছে। সে জানে গুলশানের ওই বাড়িতে গেলে তাকে এমন একটা জীবনযাপন করতে হবে যার সাথে সে মোটেও পরিচিত নয়। বস্তিটা তার কাছে একটা সেফ জোন। হ্যাঁ, কিন্তু মেঘলা বস্তিতে থাকলেও তার ব্রেইন কিন্তু বস্তিতে আটকে নেই। বাপরে, 100 কোটি টাকার প্রজেক্টের লোভ দেখিয়ে সে যা করলো, আমি সত্যি বলতে শিউরে উঠেছি। মেঘলা সিদ্ধান্ত নিল প্রজেক্টের কাজ সে রাতুলকে দেবে, কিন্তু এর সাথে এমন একটা শর্ত জুড়ে দিল যা সমস্ত হিসাব নিকাশ পাল্টে দেয়। হ্যাঁ, রাতুল ও অনিককে মেঘলার পায়ের জুতা দিয়ে নিজেদের গালে আঘাত করতে হবে। এবং তারা সেটা করল। আমি তো মেলাতেই পারছিলাম না। দুজন প্রাপ্তবয়স্ক মানুষ স্রেফ একটা প্রজেক্টের জন্য এত বড় অপমান মেনে নিল কিভাবে, যারা কিনা একটু আগেও টাকার চরম অহংকার দেখাচ্ছিল। তারা নির্দ্বিধায় একটা জুতা দিয়ে নিজেদের গালে মারতে রাজি হয়ে গেল। অনিক প্রথমে একটু ইতস্তত করলেও রাতুল তাকে বোঝায় যে এই প্রজেক্টটা পেলে তাদের কত লাভ হবে। আর ম্যানেজার আবার সেই অপমানের দৃশ্যটা মোবাইলে ভিডিও করেও রাখল। অর্থের কাছে মানুষের আত্মসম্মান কিভাবে এত সহজে বিক্রি হয়ে যায়। এখানে আসলে কাজ করছে সাঙ্ক কস্ট ফ্যালাসি এবং চূড়ান্ত লোভের কম্বিনেশন। তারা এই প্রজেক্টের পেছনে এত সময় আর এনার্জি দিয়েছে যে এখন আর ফিরে আসার কোনো পথ নেই বলে তারা মনে করছে। আর 100 কোটি টাকার অঙ্কটা তাদের চোখে এমন একটা পর্দা ফেলে দিয়েছে যে লজিক বা যুক্তিবোধ কাজ করা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। যারা একদিন টাকার জোরে মেঘলাকে ছোটলোক বলেছিল,
আজ সেই টাকারই লোভ দেখিয়ে মেঘলা তাদের বুঝিয়ে দিল যে তাদের নিজেদের আসলে কোনো আত্মসম্মানবোধই নেই। দাঁড়ান, এখানে আমার একটা পয়েন্ট আছে। আমি মানছি অনিক আর রাতুল জঘন্য কাজ করেছে, কিন্তু মেঘলা যা করছে এটাকে কি জাস্টিফাই করা যায়? সে চাইলে তো স্রেফ তাদের প্রজেক্টটা রিজেক্ট করে দিতে পারত। এই জুতা দিয়ে পেটানোর শর্ত দেওয়াটা তো এক ধরনের স্যাডিজম। সে তো নিজেই এখন একজন টক্সিক মানুষে পরিণত হচ্ছে, তাই না? আপনি খুব জরুরি একটা পয়েন্ট ধরেছেন। এটাকে জাস্টিফাই করার কিছু নেই, কিন্তু এর পেছনের মেকানিজমটা হলো সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। আচ্ছা, মেঘলা তাদের আর্থিকভাবে বা শারীরিকভাবে কোনো আঘাত করছে না প্রথমে, সে তাদের কোর আইডেন্টিটি বা মূল সত্তায় আঘাত করছে। অনিক আর রাতুলের আইডেন্টিটি হলো তাদের টাকা আর পুরুষতান্ত্রিক অহংকার। বুঝতে পারছি। মেঘলা যখন তাদের দিয়ে জুতা পেটা করায়, তখন সে শুধু তাদের অপমানই করছে না, বরং প্রমাণ করে দিচ্ছে যে টাকার জন্য তারা যে কোনো পর্যায়ে নিচে নামতে পারে। মেঘলা তাদের মনস্তাত্ত্বিকভাবে ভেঙে চুরমার করে দিচ্ছে। যারা শুনছেন তাদের জন্য এটা একটা দারুণ কেস স্টাডি। কিভাবে লোভ মানুষের নৈতিকতার দেওয়ালগুলোকে এক নিমিষে গুড়িয়ে দেয়। এই দুজন মানুষ মুহূর্তের জন্য ভাবল না যে ওই ভিডিওটা তাদের সারা জীবনের জন্য ব্ল্যাকমেল করার একটা হাতিয়ার হয়ে যেতে পারে। রাতুল তো নিজের হাতে মেঘলার পা থেকে জুতাটা খুলে নিল। ঠিক, লোভের একটা অন্ধ করার ক্ষমতা আছে। মেঘলা তাদের এই চরম দুর্বলতাটাই খুব নিখুঁতভাবে কাজে লাগিয়েছে। সে জানত টাকার লোভ দেখালে এরা যে কোনো ফাঁদে পা দেবে। আর মেঘলা তাদের আত্মসম্মান তো ভাঙলই, কিন্তু সে জানে শুধু অপমান করে এদের থামানো যাবে না। এদের মূল শক্তি হচ্ছে টাকা। আর তাই সে তাদের মারতে চাইল সেই জায়গায় যেখানে সবচেয়ে বেশি ব্যথা লাগবে। আর এখান থেকেই শুরু হয় 300 কোটি টাকা সেই ভয়ঙ্কর ফাঁদ। শালিমা বিল্ডার্সের কাজ পাওয়ার জন্য ব্যাংকে 200 কোটি টাকার ফান্ড দেখাতে বলা হলো রাতুলকে। আর রাতুল কি করল? সোজা গিয়ে 300 কোটি টাকার একটা ব্যাংক লোন নিয়ে বসল। আত্মঘাতী। ব্যাংকার কিন্তু তাকে বারবার সতর্ক করার চেষ্টা করেছিল যে এতগুলো টাকা লোন নেওয়া অনেক বড় রিস্ক। কিন্তু রাতুল তো অন্ধ। সে বলছে এই প্রজেক্ট শেষ হলে তার শত শত কোটি টাকা প্রফিট থাকবে। রাতুলের এই লোন নেওয়াটা অনেকটা শেয়ার মার্কেটে মার্জিন লোন নেওয়ার মতো। একদম তাই। মানে আপনি ব্রোকার হাউস থেকে ধার করে শেয়ার কিনছেন এই আশায় যে মার্কেট উঠবে। মার্কেট একটু পড়লেই যেমন আপনার সব পুঁজি শেষ, এখানেও মেঘলা শুধু চুক্তি বাতিলের সুতোটা ধরে টান দিলেই রাতুল পথে বসবে। কিন্তু লোনের শর্তগুলোর মেকানিজম খেয়াল করেছেন? বাপরে, শর্তগুলো রীতিমতো ড্রাকোনিয়ান বা ভয়াবহ। প্রথম শর্ত হল 3 বছরের সুদ, মানে 20% সুদ। যদি রাতুল 1 মাসের মধ্যে পুরো টাকা পরিশোধ করেও দেয়, তবুও তাকে দিতে হবে। এটা তো অস্বাভাবিক একটা শর্ত। হ্যাঁ, ব্যাংকিং সেক্টরে সাধারণত এমন আগ্রাসী শর্ত তখনই দেওয়া হয় যখন ব্যাংক জানে যে ক্লায়েন্ট ডেসপারেট। আর সবচেয়ে ভয়ঙ্কর শর্তটা তো শেষ মুহূর্তে ব্যাংকার জানালো। মানে শালিমা গ্রুপের সাথে যদি কোনো কারণে কাজের চুক্তি ভঙ্গ হয়, তবে 15 দিনের মধ্যে সম্পূর্ণ টাকা সুদসহ ফেরত দিতে হবে। আমি তো এটা শুনে হতবাক। এমন একটা চুক্তিতে কেউ কিভাবে সই করে? রাতুল কি বোঝে না যে কর্পোরেট জগতে যে কোনো সময় যে কোনো চুক্তি বাতিল হতে পারে? 15 দিনের মধ্যে 300 কোটি টাকা ক্যাশ করা তো দেশের সবচেয়ে বড় বড় কোম্পানির পক্ষেও অসম্ভব। এখানে মেঘলার আসল মাস্টার স্ট্রোক। শালিমা বিল্ডার্সের মালিক মেঘলা। মেঘলা ইচ্ছাকৃতভাবে ব্যাংকের মাধ্যমে এই কঠিন শর্তগুলো জুড়ে দিয়েছে। মানে ব্যাংক এখানে একটা টুল বা হাতিয়ার হিসেবে কাজ করছে। ঠিক। মেঘলা তার কর্পোরেট লেভারেজ ব্যবহার করে ব্যাংকে বাধ্য করেছে রাতুলকে এই নির্দিষ্ট শর্তে লোন দিতে। এটা কোনো সাধারণ ব্যাংকিং প্রক্রিয়া নয়, এটা মেঘলার বিছানো একটা অদৃশ্য ফাঁদ। তার মানে মেকানিজমটা দাঁড়ালো এরকম: মেঘলা রাতুলকে কাজ দিল, ফান্ডিং দেখাতে বলল, রাতুল লোন নিল। এখন আগামী পর্বে মেঘলা যদি শুধু একটা নোটিশ দিয়েই প্রজেক্টটি কোনো অজুহাতে বাতিল করে দেয়, তাহলে সরাসরি চুক্তিভঙ্গ হবে। আর চুক্তিভঙ্গের কারণে রাতুলকে মাত্র 15 দিনের মধ্যে 300 কোটি টাকা এবং তার উপর 20% সুদ শোধ করতে হবে। রাতুল আর্থিকভাবে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। এটাই মেঘলার আসল লক্ষ্য। জুতা দিয়ে মারাটা ছিল মানসিক শিক্ষা, আর এই লোনের ফাঁদটা হলো তাকে আর্থিকভাবে চিরতরে পঙ্গু করে দেওয়ার শিক্ষা। মেঘলা এমনভাবে জালটা বুনেছে যে রাতুল নিজে হেঁটে এসে সেই জালে ধরা দিয়েছে। বাপরে, এই ফাঁদের দিকে যখন রাতুল অন্ধের মতো এগোচ্ছে, তখন কিন্তু অনিকের ইগো আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। জুতা দিয়ে মার খাওয়ার অপমানটা সে কিছুতেই সহ্য করতে পারছে না। হ্যাঁ,
সে সিদ্ধান্ত নিয়েছে মেঘলাকে ডিভোর্স দেওয়ার। সে বলছে ডিভোর্স পেপার রেডি করে সে মেঘলার মুখে ছুঁড়ে মারবে। এখানে সাহিত্যের ভাষায় যাকে বলে চরম ড্রামাটিক আইরনি সেটা কাজ করছে। অনেক এমন একজনকে ডিভোর্স দিতে যাচ্ছে যে কিনা সম্পূর্ণ শালিমা গ্রুপের মালিক, যেই কোম্পানির কাজের ওপর অনেক আর রাতুলের ভবিষ্যৎ টিকে আছে। একদম। সে মনে করছে ডিভোর্স দিয়ে সে মেঘলাকে একটা চরম শাস্তি দেবে, তাকে সমাজচ্যুত করবে, কিন্তু বাস্তবে সে নিজের পায়েই কুড়াল মারছে। এটা অনেকটা মাঝদরিয়ায় ডুবন্ত জাহাজে দাঁড়িয়ে একমাত্র লাইফ বোটটিতে আগুন ধরিয়ে দেওয়ার মতো অবস্থা। মানে অনিকের বোকামি আর ইগো এখানেই শেষ নয়, সে সোজা চলে গেছে মেঘলার পালক বাবার কাছে বিচার দিতে। হ্যাঁ, সেখানে গিয়ে সে দাবি করছে যে সে তাদের বিপদের সময় বিয়ে করে অনেক বড় উপকার করেছিল, আর এখন মেঘলা নাকি তার সাথে বেইমানি করছে। এই দৃশ্যটা মানুষের ভিকটিম কমপ্লেক্সের একটা নিখুঁত উদাহরণ। অনেক মেঘলার বাবাকে এমনও বলছে যে আপনার মেয়ে খারাপ পথে চলে গেছে, বড় বড় অফিসারদের সাথে ক্লাবে ঘুরে বেড়াচ্ছে। মানে সে নিজের অতীত অপরাধগুলোকে মহৎ কাজ হিসাবে সাজাতে চাইছে। ঠিক। অনেক বলছে বিপদের সময় অপারেশন করানোর জন্য সে চুরি করতে বাধ্য হয়েছিল, আর এখন তাকে চোর বলা হচ্ছে। মানুষ যখন চরম অপরাধ বোধ বা হীনমন্যতায় ভোগে, তখন সে নিজের জন্য একটা বিকল্প বাস্তবতা তৈরি করে নেয়, যেখানে সে নিজেই হিরো এবং বাকি সবাই ভিলেন। একদম তাই। কিন্তু মেঘলার বাবাও তো ছেড়ে দেওয়ার পাত্র নন। তিনি অনিককে মুখের ওপর বলে দিলেন যে অনিক আরেকটা বিয়ে করে তার মেয়েকে ঠকিয়েছে। অনিকের এই আত্মপ্রবঞ্চনা আসলে প্রমাণ করে যে সে নিজের ভুলগুলো দেখতে একেবারেই অক্ষম। সে বুঝতে পারছে না যে মেঘলার বাবা এখন তার মেয়ের আসল ক্ষমতা সম্পর্কে না জানলেও অনিকের আসল চরিত্র সম্পর্কে খুব ভালোভাবেই অবগত। ঠিক, সে নিজের ভুল স্বীকার না করে সবসময় অন্যের ওপর দায় চাপায়। এই মানসিকতাটাই তাকে বাস্তবের মাটি থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে। সে বুঝতে পারছে না যে সে যে ডিভোর্সের হুমকি দিচ্ছে সেটা মেঘলার জন্য কোনো শাস্তিই নয়, বরং মেঘলার জন্যই একটা বড় মুক্তি। পুরো বিষয়টা যদি আমরা একসাথে দেখি, একটা অসাধারণ মনস্তাত্ত্বিক সংঘাত আমরা দেখতে পাচ্ছি। একদিকে মেঘলার অত্যন্ত সূক্ষ্ম এবং ঠান্ডা মাথার পরিকল্পনা। সে খুব ভালো করেই জানে যে অনিক আর রাতুলের দুর্বল জায়গা কোনটা। সে তাদের অহংকারে আঘাত করেছে, তাদের লোভকে উস্কে দিয়েছে, আর এখন তাদের অর্থনৈতিকভাবে ধ্বংস করার জন্য একটা আইনি ফাঁদ তৈরি করেছে। আর অন্যদিকে অনিক ও রাতুল নিজেদের অহংকার আর লোভের আগুনে স্বেচ্ছায় ঝাঁপ দিচ্ছে। আগামী 15 নম্বর পর্বের জন্য আমার একটা পরিষ্কার প্রেডিকশন আছে। কি সেটা? আগামী পর্বে এই 300 কোটি টাকার ফাঁদ আর ডিভোর্সের বিষয়টা যে বুমেরাং হয়ে অনিক আর রাতুলের দিকেই প্রবল বেগে ধেয়ে আসবে তা বেশ পরিষ্কার। একদম। রাতুল যখন বুঝতে পারবে যে সে 15 দিনের মধ্যে 300 কোটি টাকা শোধ করার ফাঁদে পড়েছে, তখন তার ওই 100 কোটি টাকার প্রজেক্টের লোভ কোথায় গিয়ে দাঁড়াবে। আর অনেক যখন জানতে পারবে সে যাকে ডিভোর্স পেপার ছুঁড়ে মারছে সেই তার সব স্বপ্নের চাবিকাঠি, তখনকার পরিস্থিতিটা হবে দেখার মতো। সত্যি একটা চরম নাটকীয় মুহূর্তের অপেক্ষায় আছি আমরা। কিন্তু এই পুরো আলোচনা শেষে একটা বড় প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কি প্রশ্ন? যারা এতক্ষণ ধরে আমাদের সাথে এই মনস্তাত্ত্বিক দাবার চালগুলো বিশ্লেষণ করলেন, তাদের ভাবনার জন্য এই বিষয়টা রেখে যেতে চাই। আমরা দেখলাম মেঘলা অত্যন্ত নিখুঁতভাবে তার প্রতিশোধের ছক সাজিয়েছে। যারা তাকে ছোট করেছে তাদের সে যোগ্য জবাব দিচ্ছে। কিন্তু কি? যখন কোনো মানুষ মেঘলার মতো এতটা চরম প্রতিশোধের নেশায় মগ্ন হয়ে যায়, তখন কি সে তার নিজের ভেতরের মানবিকতাও ধীরে ধীরে হারিয়ে ফেলে না? খুব গভীর একটা পয়েন্ট। মানে সিস্টেমের সাথে লড়তে গিয়ে মানুষ অনেক সময় নিজেই সেই সিস্টেমের অংশ হয়ে যায়। একদম। শুরুতে আমরা বলেছিলাম সেই দাবার বোর্ডের কথা, যেখানে একটা দুর্বল ঘুঁটি পুরো গেমের নিয়ন্ত্রক হয়ে ওঠে। কিন্তু নিয়ন্ত্রক হতে গিয়ে প্রতিশোধের এই খেলায় কি আসলে পুরোপুরি জেতা সম্ভব? নাকি অন্যকে ধ্বংস করতে গিয়ে নিজেরই সত্তার একটা বড় অংশ হেরে যায়? ঠিক তাই। মেঘলা কি শেষ পর্যন্ত তার সেই বস্তির সাধারণ ভালোবাসায় পূর্ণ রূপটা ধরে রাখতে পারবে, নাকি সেও অনেক আর রাতুলদের মতোই একটা নির্দয় যন্ত্রে পরিণত হবে? এই প্রশ্নটা আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম। আজকের মতো আমাদের এই বিশ্লেষণ এখানেই শেষ করছি। এই জটিল মনস্তত্ত্বের পথে আমাদের সাথে হাঁটার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্বে আবারও কথা হবে নতুন কোনো চমক নিয়ে। বিদায়।